নিউরন মেডিকেল এডুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব অহম। আজকে আমরা আলোচনা করব হার্ট সম্পর্কে। সো চলে যাচ্ছে ভিডিওতে। ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা কথা বলবো অ্যাবাউট দ্য ডিজিজেস অফ দ্য হার্ট। ওকে, সো শুরুতে চলে যাচ্ছি আমরা একটা ওভারভিউ যদি নেই যে কী কী ডিজিজ রয়েছে হার্টে। যেমন রয়েছে কনজেনিটাল, কনজেনিটাল মধ্যে রয়েছে সাইনোটিক অ্যান্ড অবস্ট্রাকটিভ। দেন ইসকেমিক হার্ট ডিজিজ, যেটার মধ্যে রয়েছে অ্যাঞ্জিনা পিকটুরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ and sudden cardiac death. Hypertensive heart disease which can be either systemic or pulmonary. Valvular heart disease, যেমন aortic stenosis, aortic regurgitation, mitral stenosis, mitral regurgitation. Cardiomyopathy which can be dilated, hypertrophic, restrictive. Myocarditis and some tumors which can be primary or metastatic or secondary. So now প্রথমে যদি আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ সম্পর্কে বলি তাহলে এটাকে আমরা মোটা দাগে তিনটা ভাগে ভাগ করতে পারবো: অ্যাসাইনোটিক, সাইনোটিক অ্যান্ড অবস্ট্রাকটিভ। সো অ্যাসাইনোটিকের মধ্যে রয়েছে লেফট টু রাইট শান্ট। অ্যাসাইনোটিক আরেকটা নাম হচ্ছে লেফট টু রাইট শান্ট। সো হোয়াট ইজ শান্ট? ইট ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য চেম্বার্স অফ দ্য হার্ট অথবা ব্লাড ভেসেলস। সো যদি সেপ্টাম, যে সেপ্টামগুলো অ্যাট্রিয়ামকে সেপারেট করে রাখে বা ভেন্ট্রিকলকে সেপারেট করে রাখে, সেগুলোতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে লেফট হার্টের ব্লাডটা রাইট হার্টের ব্লাডের সাথে অ্যাডমিক্সড হয়ে যেতে পারে। সো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অথবা যদি হার্টের ডেভেলপমেন্টের সময় যে ডাক্টাস আর্টারিওসাস এটা যদি পেটেন্ট থাকে সেক্ষেত্রে ইট ক্যান অলসো লিড টু লেফট টু রাইট শান্ট। দেন সাইনোটিক ডিজিজ, এটা হচ্ছে জাস্ট অপোজিট, রাইট টু লেফট শান্ট। এটার দুইটা হচ্ছে কমন এক্সাম্পল, একটা হচ্ছে ফ্যালোস টেট্রালজি, ট্রেট্রালজি অফ ফ্যালোট অ্যান্ড ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ। ফ্যালোস টেট্রালজি হচ্ছে চারটা ডিজিজ, এটার চারটা ফিচার এর কম্বিনেশন। এর মধ্যে রয়েছে ওভাররাইডিং অফ অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো এটা ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে আমরা হার্টটাকে কেমন পাবো, একটা বুট শেপড হার্ট পাবো আমরা এক্সরেতে। সো ইট ইজ দ্য ক্লিনিক্যাল মরফোলজি। ওকে, সো দেন হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ, ইটস অলসো অ্যান সাইনোটিক ডিজিজ। অ্যান্ড দেন লাস্টলি দ্য অবস্ট্রাকটিভ ডিজিজ, যার মধ্যে রয়েছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি স্টেনোসিস, পালমোনারি অ্যাট্রিশিয়া, অ্যাওর্টিক স্টেনোসিস অ্যান্ড অ্যাওর্টিক অ্যাট্রিশিয়া। ওকে, সো এরপর আমরা চলে যাচ্ছি যে হার্ট ফেলিয়ার, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিজিজ অফ দ্য হার্ট। সো আমরা হার্ট ফেলিয়ার যদি ডিফাইন করতে যাই তাহলে আসলে আমরা এভাবে বলতে পারি যে এটা এমন একটা কন্ডিশন যখন হার্ট বডির ডিমান্ড অনুযায়ী অক্সিজেন যুক্ত ব্লাড বা ব্লাডটাকে সে সাপ্লাই দিতে পারছে না। So it can be defined as a condition when the heart is unable to pump at a rate which is required to meet the demands of the tissues. So এর মধ্যে রয়েছে দুইটা টাইপস, একটা হচ্ছে লেফট সাইডেড হার্ট ফেলিয়ার অ্যান্ড রাইট সাইডেড হার্ট ফেলিয়ার। লেফট সাইডেড হার্ট ফেলিয়ার এবং রাইট সাইড হার্ট ফেলিয়ার আমরা যদি দুইটাই মরফোলজি আমরা একসাথে পড়তে পারি একটা কমন স্কিম ধরে, যেটা হচ্ছে যে যদি লেফট সাইডেড হার্ট ফেলিয়ার হয় সেক্ষেত্রে লেফট সাইডের হার্টটা হাইপারট্রফি হবে। সো বেসিক্যালি এটা কম্পেনসেটরি মেকানিজম, যে হার্ট ইজ আনএবল টু পাম্প এট এ রেট সাফিসিয়েন্ট। সো সে সাফিসিয়েন্টলি পাম্প করার জন্য কী করবে, হার্টের মাসেল বাল্কটাকে বাড়িয়ে দেবে। সো দেয়ার উইল বি হাইপারট্রফি। যদি লেফট সাইডেড হয় তাহলে লেফট সাইডেড হাইপারট্রফি, রাইট সাইডেড হলে রাইট সাইডেড হাইপারট্রফি। লেফট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে অনেক সময় সেকেন্ডারি এনলার্জমেন্ট হতে পারে রাইট এট্রিয়ামের। এছাড়া থ্রম্বাস ফর্মেশন এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও হতে পারে। ওকে, সো এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি। আর ম্যাক্রোস্কোপিক্যালি আমরা কী দেখবো, যেহেতু হার্ট হাইপারট্রফি হয়ে যাচ্ছে, সো হার্টের যে মাসেল, যে মায়োসাইটগুলো সেগুলো হাইপারট্রফি হবে এবং সেখানে ভ্যারিয়েবল ডিগ্রি অফ ফাইব্রোসিস থাকতে পারে। সো দিস ইজ দ্য মরফোলজি। এখন আমি যদি কজ নিয়ে কথা বলি তাহলে সবার আগে আমরা দুইটা কমন কজ বলে নিতে পারি লেফট এবং রাইট হার্ট ফেলিয়ার। সেটা হচ্ছে হাইপারটেনশন, লেফটের ক্ষেত্রে সিস্টেমিক অ্যান্ড রাইটের ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন। বোঝাই যাচ্ছে যে লেফট হার্ট সাপ্লাইজ দ্য ব্লাড টু দ্য বডি অ্যান্ড রাইট হার্ট সাপ্লাইজ দ্য ব্লাড টু দ্য লাংস। সো যদি হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন থাকে, অর্থাৎ বডিতে যদি সিস্টেমে ব্লাড প্রেশারটা অনেক হাই থাকে, তার এগেনস্টে হার্ট পাম্প করতে পারবে না, ইট উইল লিড টু লেফট হার্ট ফেলিয়ার। রাইট হার্টের ক্ষেত্রে একই রকম, যদি পালমোনারি হাইপারটেনশন থাকে তাহলে ওই প্রেশার, এলিভেটেড প্রেশারের এগেনস্টে হার্ট পাম্প করতে পারবে না, দ্যাট উইল লিড টু হার্ট ফেলিয়ার। এছাড়া লেফট হার্ট ফেলিয়ার আরও কজ রয়েছে, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাওর্টিক বা মাইট্রাল ভালভ ডিজিজ বা কার্ডিওমায়োপ্যাথি। মানে আমরা বুঝতে পারছি যে কজগুলো এরকম যে এই কজগুলোর কারণে হার্ট হচ্ছে সাফিসিয়েন্টলি পাম্প করতে পারতেছে না। ইসকেমিক হার্ট ডিজিজের কারণে কী হচ্ছে, হার্ট মাসেল সেলগুলো হচ্ছে ঠিকমতো ব্লাড পাচ্ছে না। সো অ্যাজ এ রেজাল্ট ইট ক্যানট পাম্প এট এ সাফিসিয়েন্ট রেট। অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভ ডিজিজ, যদি ভালভের কোনো প্রবলেমস থাকে, ভেজিটেশন থাকে,
অথবা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার বা হচ্ছে ইমিউনোলজিক্যাল কোনো রেসপন্সের কারণে যদি কোনো প্রবলেম হয়, যেগুলো আমরা পরবর্তীতে পড়ব, সেক্ষেত্রে কিন্তু হার্ট পাম্পটা সাফিসিয়েন্ট নাও হতে পারে। কার্ডিওমায়োপ্যাথি, যদি হার্ট মাসেলের কোনো ডিজিজ হয় সেক্ষেত্রে সে কিন্তু সাফিসিয়েন্ট রেটে পাম্প করতে পারবে না, সো ইট উইল লিড টু হার্ট ফেলিয়ার। আর রাইট হার্ট ফেলিয়ার ক্ষেত্রে এটা লেফট হার্ট ফেলিয়ারের একটা কনসিকুয়েন্সের কারণেও হতে পারে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইসকেমিক হার্ট ডিজিজ। সো ইসকেমিক হার্ট ডিজিজটাকে যদি আমরা ডিফাইন করি, তাহলে এটা এমন একটা কন্ডিশন যখন হার্ট নিজের ডিমান্ড অনুযায়ী সে ব্লাড যদি না পায়, অক্সিজেনযুক্ত ব্লাড না পায়, এবং যে মেটাবলিক ওয়েস্টটা তৈরি হচ্ছে এটাকে যদি সে রিমুভ করতে না পারে। সো এটা কখন হতে পারে? আমরা নর্মালি বুঝতে পারছি, যদি হার্টের যে আর্টারি রয়েছে, করোনারি আর্টারি, এই করোনারি আর্টারি যদি অক্লুশন হয়ে যায়, তাহলে হার্ট মাসেলে পর্যাপ্ত অক্সিজেনযুক্ত ব্লাড পৌঁছবে না, অথবা হচ্ছে সে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড বা মেটাবলিক ওয়েস্ট তৈরি করবে এটাকেও সে রিমুভ করতে পারবে না। সো তখন যে কন্ডিশনটা অ্যারাইজ করবে সেটাকে আমরা বলবো ইসকেমিক হার্ট ডিজিজ। এখন ইসকেমিক হার্ট ডিজিজটা হচ্ছে 4টা কন্ডিশন রয়েছে, এর কনসিকুয়েন্স অনুযায়ী 4টা কন্ডিশন আমরা বলতে পারি। একটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিয়ার অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ। এবং এটা হচ্ছে যে এই যে অক্লুশনটা হচ্ছে, এই অক্লুশনটা কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, এই অনুযায়ী এই কন্ডিশনগুলো অ্যারাইজ করে। যদি পার্শিয়ালি অক্লুশন হয়, খুব অল্প একটু অক্লুশন করে, তখন হয়তো অ্যানজাইনা পেক্টোরিস হবে। যদি আরও বেশি অক্লুশন করে, ইট উইল লিড টু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি ক্রনিক অনেক দিন ধরে আস্তে আস্তে প্লাক জমে অক্লুশন তৈরি করে, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ। এবং হঠাৎ করে যদি একটা প্লাক, যেটা হচ্ছে কমপ্লিকেশন অ্যারাইজ করে, প্লাক থেকে সুপার ইম্পোজ থ্রম্বাস ফর্মেশন করে এবং সাডেনলি 90% বা 100% ব্লক হয়ে যায়, তখন ইট ক্যান লিড টু সাডেন কার্ডিয়াক ডেথ। সো নাও আমরা যদি এখন রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে কথা বলি, যে ইসকেমিক হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরস বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রিস্ক ফ্যাক্টরস, ইভেন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে আমরা এই রিস্ক ফ্যাক্টরসগুলোই বলেছি। কী কী রয়েছে এর মধ্যে? নন মডিফায়েবল অ্যান্ড মডিফায়েবল। নন মডিফায়েবলের মধ্যে আমরা প্রথমে বলতে পারি যেমন জেনেটিক অ্যাবনর্মালিটিস, এর মধ্যে যেমন রয়েছে যে যদি লিপিড রিসেপ্টর অ্যাবনর্মালিটিস থাকে, লিপিড রিসেপ্টর অ্যাবনর্মালিটিস, সেক্ষেত্রে কী হতে পারে? হাইপারলিপিডেমিয়া হতে পারে। এই হাইপারলিপিডেমিয়ার কারণে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সেখান থেকে আলটিমেটলি যদি করোনারি আর্টারিতে হয় ইসকেমিক হার্ট ডিজিজ। যদি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলোমিয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইট ক্যান লিড টু সেম জাস্ট অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, সেখান থেকে করোনারি আর্টারি ব্লকেজ, ইসকেমিক হার্ট ডিজিজ। এছাড়া কোলেস্টেরোমিয়া, এছাড়া যদি ইনক্রিজিং এজ, বয়স বাড়ার সাথে সাথে কী হয়? ফ্যাটি স্ট্রিক, এটা আমরা বলে এসেছি যে একদম ইনফেন্ট অবস্থা থেকেই আমাদের করোনারি আর্টারিতে কিছু অ্যানাটমিক্যাল সাইট রয়েছে যেখানে ফ্যাটি স্ট্রিক, ফ্যাট অ্যাকোমোডেশন হতে থাকে। এটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্ত জায়গায় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হওয়ার একটা চান্স থাকে, সেখান থেকে ইট ক্যান লিড টু ইসকেমিক হার্ট ডিজিজ। এছাড়া প্রিডমিনেন্টলি মেল জেন্ডারের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে থাকে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে পোস্টমেনোপজাল উইমেনদের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া মডিফাইবল কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে যেমন হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, স্মোকিং, ডায়াবেটিস মেলাইটাস, যেগুলো হচ্ছে আমরা আসলে মানে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এগুলোকে আমরা মডিফাই করতে পারি। এছাড়া কিছু অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরস রয়েছে যেমন আমরা পড়েছি অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন, হাইপারইউরিসেমিয়া, হাইপার হোমোসিস্টেমিয়া, মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি বা হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, এই জিনিসগুলো আর কি, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। আচ্ছা, এখন যদি আমরা বলি যে আসলে প্যাথোজেনেসিসটাকে যদি বলি যে এটা হচ্ছে কি, যে ইনসাফিশিয়েন্ট করোনারি পারফিউশন। কেন? এর কজ হচ্ছে আমরা 4টা কজ বলি, যে অ্যাথেরোস্ক্লেরোসিস, সুপার ইম্পোজড অ্যাকিউট প্লাক চেঞ্জ, থ্রম্বোসিস অর ভ্যাজোস্পাজম। এটা আমরা বুঝতে পারছি যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় সেক্ষেত্রে কী হবে? লুমেনটা ন্যারো হয়ে যাবে, সো ন্যারোয়িং অফ দ্য লুমেন। এবং যদি হচ্ছে এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে যদি কোনো চেঞ্জ হয়, অ্যাকিউট প্লাক চেঞ্জ, খুব সাডেনলি হচ্ছে রাপচার হয়ে গেল, ইরোশন হলো, হেমোরেজ হতে পারে, তার উপর সুপার ইম্পোজ থ্রম্বাস হতে পারে। সো করে হচ্ছে সে সাডেনলি একদম খুব কুইকলি অল্প সময়ের মধ্যে পুরো আর্টারিটাকে ব্লক করে ফেলতে পারে, এবং এটা খুবই হচ্ছে মানে খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। ইট ক্যান লিড টু সাডেন কার্ডিয়াক ডেথ। তখন হচ্ছে ইভেন হচ্ছে মানে ইনফ্রাকশন পর্যন্ত হয় না, এটা আমরা পড়বো একটু পরে, যে ইনফ্রাকশন হয় না, আমরা হচ্ছে যদি ডেড বডি অটোপসি করি তাহলে আমরা কোনো হার্টে চেঞ্জ পাবো না, অথচ দ্য ম্যান হ্যাজ ডাইড ডিউ টু ইনসাফিশিয়েন্ট করোনারি পারফিউশন, অর্থাৎ জাস্ট খুব সাডেনলি খুব অল্প সময়ের মধ্যে 100% ব্লক হয়ে গিয়েছে, ফলে হচ্ছে অ্যারিথমিয়া, ফেটাল অ্যারিথমিয়া অ্যারেজ করেছে, সেখান থেকে একদম কার্ডিয়াক ডেথ। সো হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, অর্থাৎ এই যে ইসকেমিয়াটা হলো এটা আসলে কনসিকুয়েন্সটা কি? যেটা একটু আগে বললাম, যদি ইসকেমিয়ার পরিমাণটা কম হয়, ব্লকেজের পরিমাণটা কম হয়, সেক্ষেত্রে এটা স্টেবল অ্যাঞ্জাইনা হবে, একটা চেস্ট পেইন দেখা দিবে। এটা আমরা অ্যাঞ্জাইনা পড়ার
সময় একই সাথে আমরা এখনই বলে যেতে পারি যে আসলে অ্যাঞ্জাইনাটা কি। অ্যাঞ্জাইনাটা হচ্ছে চেস্ট পেন। এই চেস্ট পেন হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, আরেকটা রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। সো 3টা টাইপের মধ্যে ডিফারেন্সটা কি? স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে যে যদি মানে এটা হচ্ছে যে পেইনটা কখন অ্যারাইজ করবে, প্রিসিপিটেট হবে যখন আমরা এক্সারশন করব, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হয়তো সিঁড়ি বেয়ে উঠছে অনেকে, নিচতলা থেকে 3তলা 4তলা উঠার পরে তার বুকে ব্যথা শুরু হয়েছে, রেস্ট নেওয়ার পর ব্যথাটা কমে গেছে, এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা। অর্থাৎ তার হচ্ছে কিছু পরিমাণে হার্টে ব্লক আছে, বাট এটা যখন সে মানে তার যখন ডিমান্ডটা কমে যাচ্ছে বডি, তখন আপনা আপনি ব্যথাটা সেরে যাচ্ছে। আমরা হচ্ছে যে ভ্যাসোডাইলেটর যেমন নাইট্রোগ্লিসারিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি নেই, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পেনগুলো খুব ইজিলি হচ্ছে রিমুভ করা যায়। ওকে, সো দেন হচ্ছে যদি ব্লকেজের পরিমাণটা আরেকটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা অ্যারাইজ করতে পারে। আর প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাটা হচ্ছে যে যদি ভ্যাসোস্পাজমের কারণে হচ্ছে অ্যাঞ্জাইনা বা ইন্টারমিডিয়েট চেস্ট পেইন অ্যারাইজ করে, তখন সেটাকে আমরা বলবো প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। সো এখানে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনাটা, অর্থাৎ আমার এখানে ব্লকের পরিমাণটা একটু বেশি, মানে করোনারি আর্টারি পারফিউশনটা হচ্ছে না। সো এই আনস্টেবল অ্যাঞ্জাইনাটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে প্রি ইনফ্রাকশন সিনড্রোম। কারণ এটাও যদি আমরা রিমুভ করতে না পারি, বা এটাকে যদি আমরা কমাতে না পারি, সেক্ষেত্রে ইট উইল লিড টু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এবং আলটিমেটলি যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও হচ্ছে আমরা কমাতে না পারি, বা এটাকে যদি আমরা মানে রিভার্স করতে না পারি, ইট উইল লিড টু সাডেন কার্ডিয়াক ডেথ। সো this is the consequence of myocardial ischemia, অর্থাৎ according to the ischemia it will lead to stable angina, then unstable angina, myocardial infarction and sudden cardiac death. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটাকে যদি আমরা এখন ডিফাইন করতে যাই, তাহলে এটাকে বলতে পারি আমরা ইটস এ লোকাল ইস্কেমিক নেক্রোসিস অফ মায়োকার্ডিয়াল মাসেল। কেন? ডিউ টু অক্লুশন অফ দ্য করোনারি আর্টারি বাই থ্রম্বাস। সো এটা মেইনলি হচ্ছে থ্রম্বাসের কারণে হয়, এই জন্য আমরা ডেফিনেশনের ক্ষেত্রে দিয়ে রাখি, বাট ইট ক্যান বি ডিউ টু সাম আদার কজেস, এটা আমরা পড়বো। সো না, এটা যদি টাইপস বলা হয় তাহলে এটা হচ্ছে 2 রকমের। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এরিয়া, যতটুকু এরিয়া সে ইনভলভ করবে সেটা অনুযায়ী আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। যদি পুরো কার্ডিয়াক ওয়ালটাকে যদি ইনভলভ করে, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়াম পর্যন্ত, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ট্রান্সমিউরাল, বা হোল থিকনেস অফ দ্য ভেন্ট্রিকুলার ওয়ালকে যদি ইনভলভ করে দেন ট্রান্সমিউরাল। আর যদি শুধুমাত্র ইনার 1/3 অফ দ্য ভেন্ট্রিকুলার ওয়ালকে যদি ইনভলভ করে, তখন আমরা তাকে বলবো সাবএন্ডোথেলিয়াল। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য প্যাথোজেনেসিস। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের প্যাথোজেনেসিসটা যদি আমরা বলি, তাহলে জাস্ট আমরা একটু আগে যেটা বলে এসেছি, যেটা করোনারি আর্টারি অক্লুশন হবে। এই অক্লুশনটা কী কারণে হতে পারে? একটা হতে পারে যে যদি কোনো থ্রম্বাস ফর্মেশন হয়, দ্যাট মিনস থ্রম্বোটিক চেঞ্জ অর থ্রম্বোটিক অক্লুশন। একটা হচ্ছে যদি থ্রম্বাস ছাড়া অন্য কোনো কারণে হয়, অর্থাৎ নন থ্রম্বোটিক অক্লুশন। সো থ্রম্বোটিক অক্লুশনের মধ্যে রয়েছে অ্যাকিউট প্লাক চেঞ্জ, যদি একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক সাডেনলি রাপচার হয়ে যেতে পারে, ইরোশন হতে পারে, অথবা হচ্ছে ফিশারিং হতে পারে, ইন্ট্রাপ্লেক হেমোরেজ হতে পারে। এর কারণে যদি হচ্ছে করোনারি আর্টারি অক্লুশন হয়ে যায়, তখন সেটা হচ্ছে অ্যাকিউট প্লাক চেঞ্জ। এছাড়া এই যে ইন্ট্রাপ্লাক হেমোরেজ হলো বা ইরোশন আলসারেশন হলো, এখান থেকে যদি সুপার ইম্পোজ থ্রম্বাস ফর্মেশন হয়, অর্থাৎ প্ল্যাটিলেট কন্টেন্টস যেগুলো রয়েছে, প্ল্যাটিলেট অ্যাডহেশন অ্যাক্টিভেশন হয়ে আলটিমেটলি যদি মাইক্রোথ্রম্বাস ফর্মেশন করে, সেক্ষেত্রে কিন্তু করোনারি আর্টারি অক্লুশন হতে পারে। সো দিস আর দ্য থ্রম্বোটিক কজ। এবং নন থ্রম্বোটিক কজের মধ্যে রয়েছে ভ্যাসোস্প্যাজম এন্ড এম্বুলাস ফর্মেশন। এই ভ্যাসোস্প্যাজমটা হতে পারে হচ্ছে একটা, ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ অর উইদাউট করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। এছাড়া কিছু ড্রাগ ইনজেকশনের কারণেও হতে পারে, যেমন কোকেইন, ইফিড্রিন, এগুলোর কারণেও ভ্যাসোস্প্যাজম হতে পারে। ওভারডোজের কারণে অনেক সময় কিন্তু মানুষ মারা যায়, এই হার্ট আসলে করোনারি আর্টারি অক্লুশন হয়, সেটাও হতে পারে। এছাড়া এম্বোলাস ফর্মেশন হতে পারে কোনো কারণে, যদি পেরিফেরাল ভেইন থেকে একটা এম্বোলাস ফর্ম হয়ে সেটা যদি হচ্ছে হার্টে চলে আসে, করোনারি আর্টারিকে সে ব্লক করে দিতে পারে কোনো একটা কারণে। যেমন প্যারাডক্সিক্যাল এম্বোলাই একটা এক্সাম্পল আমরা বলতে পারি। So these are the common causes of coronary artery occlusion, the pathogenesis of coronary artery occlusion. Okay, so now coronary artery occlusion হয়ে গেল, এখন হার্টের রেসপন্সটা কি ছিল, মায়োকার্ডিয়াল রেসপন্স। এখন এটা হচ্ছে বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যে মরফোলজিটা পড়বো, এমআইআর মরফোলজি বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মরফোলজি, এই মরফোলজিটা একটা চার্ট করে দেওয়া আছে আমাদের বইতে। তো এইটা হচ্ছে পড়ার জন্য আমাদের এই মায়োকার্ডিয়াল রেসপন্সটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝে পড়ি, তাহলে আমাদের মনে রাখাটা খুব ইজি হবে। সো আসলে মায়োকার্ডিয়াল রেসপন্সটা কি আমরা যদি একটু লক্ষ্য করি, যে আসলে প্রথমে কি হলো,
যে কোনো একটা কারণে করোনারি আর্টারি অক্লুশন হয়ে গেল। সো অক্লুশন হলে কি হবে, ওই জায়গাটাতে ইসকেমিয়া হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে, ইট উইল লিড টু ইনফ্লামেশন। ইনফ্লামেশন করলে সেল ডেথ হবে। কীভাবে হবে? কোয়াগুলেটিভ নেক্রোসিসের মাধ্যমে হবে। তাহলে যেখানে সেল ডেথ হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, ওই জায়গাটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। দ্যাট মিনস হিলিং হবে, সেখানে রিপেয়ার হবে, গ্রাউন্ডুলেশন টিস্যু আসবে, তারপরে ফাইব্রাস টিস্যু আসবে এবং আলটিমেটলি একটা স্কার ফর্মেশন করবে। সো এই জিনিসটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি তাহলে হচ্ছে আমাদের মরফোলজিটা বুঝতে খুব সুবিধা হবে। এখানে আরেকটা পয়েন্ট একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে আমরা মরফোলজি পড়ার সময় দেখবো যে শুরুর থেকে প্রথম 7 দিন আসলে মানে ফার্স্ট ডে থেকে মেনলি হচ্ছে 4 আওয়ার্স থেকে 24 আওয়ার্সের মধ্যে আমরা দেখবো একটা কথা বলা আছে ডার্ক মটলিং। এই ডার্ক মটলিংটা কেন হয় আসলে এটা একটু আমরা বুঝে নিতে পারি। সেটা হচ্ছে যখন ইনফ্লামেশন হয়, নেক্রোসিস হয়, তখন ভাস্কুলার লিকেজ হয়, ভেসেলের পারমেবিলিটি বেড়ে যায়। কারণ হচ্ছে তখন এই হচ্ছে ইনফ্লামেশনকে মানে কমানোর জন্য তখন কিছু কম্পোনেন্টস আসবে, সেলুলার কম্পোনেন্টস আসবে, এক্সট্রাসেলুলার কম্পোনেন্টস আসবে, তার জন্য ভ্যাসকুলার লিকেজটা হয়, তখন সেখান থেকে আরবিসিটা লিক হয়ে যায়। তো এই আরবিসির লিক হওয়ার কারণে আমরা হচ্ছে হার্টের কালারটা তখন একটা ডার্ক রেড বা একটা ডার্ক মটলিং আমরা আসলে কালারটা দেখতে পারি। সো বেসিক্যালি ডার্ক মটলিংটা কী নির্দেশ করতেছে যে তখন আমার কোয়াগুলেশন নেক্রোসিস হচ্ছে, হেমোরেজ হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে এখানে মানে ইনফ্লামেশন নেক্রোসিসটা চলমান। এটাই আসলে মানে বোঝাচ্ছে সহজ কথা। সো আমরা যদি মরফোলজিটা আসলে চিন্তা করি তাহলে দেখেন প্রথমে আমি বললাম যে প্রথম একদিন জাস্ট ফার্স্ট 24 আওয়ার্স, সেই 24 আওয়ার্সের মধ্যে আমি প্রথম পাবো ম্যাক্রোস্কোপিক্যালি পাবো ডার্ক মটলিং, মাইক্রোস্কোপিক্যালি পাবো কোয়াগুলেশন নেক্রোসিস। প্রথম 12 ঘন্টায় এটা শুরু হবে এবং পরের 12 ঘন্টায় অনগোয়িং থাকবে। সো এরপরে হচ্ছে পরের 7 দিনের কথা যদি চিন্তা করি, এই 7 দিনকে আমরা 2 ভাগে ভাগ করে পড়তে পারি। প্রথম 3 দিন, 3 থেকে 7 দিন। তাহলে প্রথম 3 দিনে হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক্যালি কী পাবো, যে ডার্ক মটলিং যেটা আমরা দেখলাম ওইটা আস্তে আস্তে হালকা হতে থাকবে, জাস্ট বর্ডারের জায়গাটা রেডনেস থাকবে, অর্থাৎ মটলিংটা থাকবে কিন্তু ইয়েলো ট্যান দেখা যাবে, তখন ইনফ্রাকে সেন্টারটা থাকবে ইয়েলো ট্যান এবং এই যে বর্ডারটা শুধুমাত্র হাইপারএমিক থাকবে, রেড থাকবে। এবং এই যে নেক্রোসিস হয়ে গেছে, এখন যে সেল ডেব্রিসগুলো তৈরি হয়েছে এগুলোকে এখন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করার জন্য নিউট্রোফিল আসবে, ম্যাক্রোফেজ আসবে। তাহলে প্রথম 3 দিনে আসবে হচ্ছে নিউট্রোফিল এবং পরে 3 থেকে 7 দিনে আসবে ম্যাক্রোফেজ। আচ্ছা, এর পরের ঘটনাটাকে যদি আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন আর একটা হচ্ছে স্কার ফর্মেশন। তাহলে 7 থেকে এইটাকে আমরা 2টা ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে 7 থেকে 10 দিন, 10 থেকে 14 দিন। তাহলে 7 থেকে 10 দিনে কী হবে, ওই যে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা কী পাবো, যে আস্তে আস্তে এই যে আমরা যে ডার্ক মটলিংটা দেখলাম ওটা আস্তে আস্তে আরও বেশি হালকা হতে থাকবে এবং শুধুমাত্র রেড একটা মার্জিন থাকবে, মাঝখানটা ইয়েলো ট্যান থাকবে। আর আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি কী দেখবো, যে সেখানে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন শুরু হয়ে গিয়েছে, আর্লি ফর্মেশন, জাস্ট এখান থেকে মার্জিন থেকে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে ভিতরের দিকে আসতে থাকবে। আর 10 থেকে 14 দিনের মধ্যে টোটালি ওয়েল এস্টাবলিশড একটা গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে যাবে। আর তখন আমরা জাস্ট শুধুমাত্র বর্ডারে কিছু ইনফ্রাকশন, রেড গ্রে একটা বর্ডার পাবো। আর একদম লাস্ট যে হচ্ছে 2 থেকে 8 উইকস এবং গ্রেটার দ্যান 2 মান্থস, এটাকে আমরা 2টা ভাগ করে নিতে পারি বা আমরা একসাথে আসলে বলতে পারি, এখানে জাস্ট ঘটনা সেম। হচ্ছে প্রথম 2 থেকে 8 সপ্তাহের মধ্যে এই যে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হলো, এখান থেকে ফাইব্রোসিস হবে। সো এই যে কোলাজেন ডিপোজিশনটা আসলে শুরু হয়ে গেছে তখন। আর গ্রেটার দ্যান 2 মান্থস অর্থাৎ 2 মাসের পরবর্তীতে আমরা আলটিমেটলি স্কারিংটাকে কমপ্লিট পাবো এবং মানে মাইক্রোস্কোপিক্যালি ওখানে আমরা আসলে খুব ডেন্স কোলাজেন স্কার পাবো, কোলাজেন ফাইবারগুলো পাবো। সো দিস ইজ দ্য মরফোলজি অফ দ্য মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমরা যদি একটু ভাগ ভাগ করে পড়ি তাহলে আশা করি এটা আমরা মনে রাখতে পারবো। সো দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ এমআই। আসলে কমপ্লিকেশনগুলো বলতে গেলে হচ্ছে যদি এইভাবে চিন্তা করি যে যদি একটা করোনারি আর্টারি অক্লুশন হয়, ব্লাড পাচ্ছে না ঠিকমতো, তার মানে মাসেল ঠিকমতো পাম্প করতে পারবে না। সো দেয়ার উইল বি কন্ট্রাক্টাইল ডিসফাংশন। ওকে, সো কন্ট্রাক্টাইল ডিসফাংশন হতে পারে, যেমন আমরা হচ্ছে বলতে পারি যে পাম্প ফেলিয়ার বলতে পারি। এবং এর কারণে কী হতে পারে, ব্লাড যদি সিস্টেমে শরীরে যদি পাম্প ঠিকমতো না করে, ইট ক্যান লিড টু কার্ডিওজেনিক শক। সো কার্ডিওজেনিক শক হতে পারে, কার্ডিওজেনিক শক। এরপরে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। অ্যারিথমিয়াটা আমরা বলে এসেছি যে সাডেন কার্ডিয়াক ডেথ, এটা সাডেন কার্ডিয়াক ডেথের মোস্ট কমন কজ হচ্ছে অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, দেন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এগুলো হচ্ছে অ্যারিথমিয়া। এছাড়া হচ্ছে যদি মায়োকার্ডিয়াল রাপচার হয়, রাপচার হয়ে যেতে পারে যদি খুব হচ্ছে ট্রান্সমিউরাল যদি ইনফ্রাক্ট হয়, টোটাল থিকনেসটাকে যদি ইনভলভ করে, সেক্ষেত্রে মায়োকার্ডিয়াল রাপচার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কার্ডিয়াক টেম্পোনাদ হয়ে যেতে পারে। এবং হচ্ছে মেনলি মোস্ট কমন হচ্ছে রাপচার অফ দ্য ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল, ভেন্ট্রিকুল যে ফ্রি ওয়ালটা রয়েছে এটাই মেনলি হচ্ছে রাপচারটা হয়।
এছাড়া পেরিকার্ডাইটিস হতে পারে, আরও অনেক হচ্ছে কমপ্লিকেশন রয়েছে, যেমন ইনফ্রাক্টটা এক্সপ্যান্ড করতে পারে, মিউরাল থ্রম্বাস ফর্মেশন করতে পারে. সো দিস আর সাম অফ দি কমপ্লিকেশনস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন.